ওকে, তো এটা আমরা পড়বো এইভাবে, এরিথমেটিক্যাল ফাংশন বা এরিথমেটিক ফাংশন কাকে বলে। অথবা থাকবে নাম্বার থিওরেটিক ফাংশন, অথবা পাটিগণিতীয় ফাংশন, অথবা সংখ্যাতাত্ত্বিক ফাংশন। ওকে, এখন দেখো, আগে সংখ্যাতাত্ত্বিক ফাংশন কাকে বলে জানবো, এরপরে অনেকগুলো সংখ্যাতাত্ত্বিক ফাংশন আছে সেগুলো পড়বো। একটি ফাংশন এফ অফ এন, যার ডোমেইন ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এবং রেঞ্জ জটিল সংখ্যার উপসেট, তাকে অ্যারিথমেটিক ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ কি হবে, মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে, যেটা কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি সম্পর্ক তৈরি করে, ওকে, তখন সেই সেই ফাংশনকে বলা হয় নাম্বার থিওরেটিক ফাংশন। আমার কথা বোঝা গেছে? তাহলে নাম্বার থিওরেটিক ফাংশনে কি হবে, আমার ডোমেইন হবে স্বাভাবিক সংখ্যা, আর কোডোমেইন হবে কমপ্লেক্স নাম্বার। আমার কথা বোঝা গেছে? এখন বলো তো কেন কমপ্লেক্স নাম্বার কথা বলা হচ্ছে, রিয়েল নাম্বার না বলে? কারণ রিয়েল নাম্বার থেকে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এটা জানো কিনা, রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা জানো নাকি জানো না? এটা কারা কারা জানো, কারা কারা জানো না? রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, জানা আছে? ফ্যানটা বন্ধ। জানা জি আছে স্যার, না জানা জানা আছে। নাই? জানা আছে, ওকে। আচ্ছা স্যার। তাহলে এটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে সংখ্যার সেটের ক্ষেত্রে সবচেয়ে বড় সেট। বন্ধ করে ফেল, ঠিক আছে? তো আমরা নাম্বার থিওরিতে শুধুমাত্র পজিটিভ সংখ্যা দিয়ে কাজ করব, এবং তার রেজাল্ট পজিটিভ নেগেটিভ কমপ্লেক্স যাই আসুক, সেজন্য আমাদের নাম্বার থিওরিটিক ফাংশন বা পাটিগণিতীয় ফাংশন বা এরিথমেটিক ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে, এফ অফ এন হচ্ছে এমন একটি ফাংশন যার ডোমেইন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কোডোমেইন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমার কথা বোঝা গেছে? তো প্রথম নাম্বার থিওরিটিক ফাংশন কে বলা হয় টাউ এন। এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট টাউ। টাউ, এটা গ্রিক অ্যালফাবেট টাউ, টাউ এন। এটা দ্বারা বোঝায় এন এর ভাজক সংখ্যা। তাহলে টাউ দ্বারা বোঝাবে কি, কোন সংখ্যা টাউ এন, এন মানে এই যে ভিতরে যে সংখ্যাটা থাকবে তার ভাজক সংখ্যা বোঝাবে। ওকে, অনেক সময় এটাকে ডি অফ এন দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে হচ্ছে ডিভিজর, ডিভিজর, ডিভিজর্স অফ এন। অর্থাৎ এন এর ভাজকের ফাংশনকে বলা হয় ডিএন অথবা টাউ এন। এখন ভাজক কারা, ভাজক কারা বলো তো? মনে করো তোমার কাছে সিক্স আছে, এই সিক্স কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেমন ধরো 1, 2, 3, 6, এরা হচ্ছে ভাজক। ঠিক আছে? তাহলে এই যে 1, 2, 3, 6, এটা কার ভাজক? 6-এর ভাজক। তাহলে এইটাতে কয়টা ভাজক আছে? 4টা। তাহলে আমি যদি ডি অফ সিক্স লিখি, ডি অফ সিক্স মানে আমি লিখবো 4, ডি অফ সিক্স মানে আমি লিখবো 4। তার মানে টাও এন অথবা টি এন দ্বারা বোঝায় ভাজক কতটা থাকবে, এন এর ভাজক কতটি, সেটা নির্দেশ করার ফাংশনকে বলা হয় ডিএন বা টাও এন। আমার কথা বোঝা গেছে? এবং সেটা ডিফাইন করার নিয়ম হচ্ছে এরকম, টাও এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন হুয়ার ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। অর্থাৎ আমাকে বলা হচ্ছে এন কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং যে সকল সংখ্যা একের সমান এবং এক থেকে বড়, তাদেরকে বলা হয় ভাজক। তাহলে মনে করো আমি যদি এন এর মান 6 দিই, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ডি অফ সিক্স ইকুয়াল, আমার সংজ্ঞা কি বলে, এই দেখো সংজ্ঞাটা কি বলে, সংজ্ঞা বলে যে সামেশন অফ ডি ডিভাইড সিক্স where d is greater than equal to 1, আর এখানে দেয়া হবে 1। এখন 1 দিয়ে 6 কে কি ভাগ করা যায় নাকি যায় না? 1/6, এখানে 1। তারপরে আবার 2/6, এখানে আরেকটা 1। আবার 3/6, এখানে আরেকটা 1, প্লাস সামেশন অফ 6/6। তাহলে এই 1, পরের 1,
ওয়ান ওয়ান, তাহলে কয়টা ওয়ান? চারটা ওয়ান। তাহলে ডি অফ এন সমান কত হবে? ডি অফ এন সমান হবে ডি অফ সিক্স ইকুয়াল টু হবে ফোর। অর্থাৎ ছয়ের ভাজক কতটি সেটা বের করার জন্য আমরা টি টাও এন অথবা ডি এন ব্যবহার করতে পারি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তোমাদের। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দ্বিতীয় সংজ্ঞাটা শিখে ফেলি, এরপরে আমি মানে বেসিকটা কিভাবে আসবে সেটা বলবো। ওকে, মনে করো তোমাকে বললো যে এন এর ভাজকের সমষ্টি নির্ণয়ের সূত্র। আগে কি বের করছি? আগে ভাজকের সংখ্যা বের করছি। এখন বলছে যে যতটা ভাজক বের হবে তাদের যোগফল বের করো। তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় সিগমা এন। তাহলে সিগমা এন দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট সিগমা। সিগমা কোনটা? এইরকম যেটা লিখবো সেটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট সিগমা। তাহলে সিগমা এর দ্বারা নাম্বার থিওরিতে কি বুঝাবে? এন এর যতগুলো ভাজক আসবে তার সমষ্টি বুঝাবে সিগমা এন। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমি যদি সিগমা সিক্স লিখি তাহলে কি বুঝবো? ছয়ের যতগুলো ভাজক আসবে তার যোগফল বুঝাবো। তাহলে মানে কত? ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স, দ্যাট ইজ কত হবে? 12 হবে নাকি? হবে? জি স্যার। ওকে, এখন এইখানে একটু স্পেশাল জিনিস খেয়াল করো। যদি কোনো সংখ্যার ভাজক এর সমষ্টি ওই সংখ্যার দ্বিগুণ হয় তখন ওই সংখ্যাটাকে বলা হয় পারফেক্ট নাম্বার। তাহলে এটাকে বাংলায় বলে যুগ সিদ্ধ সংখ্যা। যুগ সিদ্ধ সংখ্যা, অথবা ইংরেজিতে বললে বলা হবে পারফেক্ট নাম্বার। ঠিক আছে? তাহলে পারফেক্ট নাম্বার কি? আমরা কিন্তু একসাথে দুইটা সংখ্যা শিখতেছি, একটা সিগমা এন আর একটা হচ্ছে পারফেক্ট নাম্বার। ওকে, পারফেক্ট নাম্বার। তাহলে সিগমা এন কাকে বলে? এন এর সকল ধনাত্মক ভাজকের সমষ্টিকে বলা হয় সিগমা এন, সোজা কথা। এবং সেটা লেখার নিয়ম হচ্ছে সিগমা এন সমান ডি ডিভাইডস এন ডি। আমি আবার বলি, সিগমা এন সমান ডি ডিভাইডস এন, এখানে লিখে দিচ্ছি। ধরো তোমার কাছে সিগমা এন এর সূত্রটা হচ্ছে এরকম, ডি ডিভাইডস এন, এখানে ডি, এই যেখানে ডি গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? ওয়ান। এখন মনে করো তুমি ছয়ের ভাজকের সমষ্টি বের করতে চাচ্ছ, তাহলে তুমি লিখবা কি? সিগমা সিক্স। তুমি লিখবা সিগমা সিক্স। এখন এক দিয়ে কি ছয়কে ভাগ করা যায় নাকি যায় না? যায়। তাহলে এখানে হবে ডি এর বদলে ওয়ান। এখন টু ডিভাইড সিক্স, দুই দিয়ে ভাগ করা যায় নাকি যায় না? তাহলে এখানে দিবা টু। এরপরে দিবা এটা, না এটা এইভাবে লিখে দেই, এটা এইভাবে লিখে দেই। প্রথমে আমরা সূত্রটা লিখি। আমরা লিখবো ডি ডিভাইডস এন, ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, এখানে ডি দেবো। এখন আমরা এন সমান কত জানি? এন সমান কত? সিক্স। সিক্স কে ভাগ করা যায় কে দিয়া? ওয়ান। তাহলে ওয়ান দিব। ডিভিজর হচ্ছে কত? ওয়ান। সিক্স কে ভাগ করা যায় কে? টু দিয়া, তাহলে এখানে দিব প্লাস। এরপরে সিক্স কে ভাগ করা যায় কত? থ্রি। এরপরে সিক্স নিজে, তার মানে কত? 12। এটাই হচ্ছে সিগমা সিক্স। তাহলে সিগমা সিক্স ইকুয়াল 12। এইভাবে ভাজকের সমষ্টি বের করতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার? এখন জি কোনো স্যার। কারণে যদি, সবাই সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাজকের সমষ্টি মূল যে যে সংখ্যাটার ভাজক বের করতেছো তার দ্বিগুণ হয়ে যায়। এই সকল সিচুয়েশনকে, এই রকম অবস্থায় ওই সংখ্যাকে বলা হয় যুগ সিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। যুগ সিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। ঠিক আছে? পারফেক্ট নাম্বার। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার। ওকে, তাইলে আমরা এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা তিনটা সংখ্যা শিখে ফেলছি। কি কি? আমরা ভাজকের
সংখ্যা বের করার সূত্র টাও এন শিখলাম। 2 নম্বর শিখলাম সিগমা এন। 3 নম্বর শিখলাম পারফেক্ট নাম্বার। বুঝেছি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন দেখো, এখানে স্পেশাল কিছু এই সিগমা কে এন লেখা থাকে অনেক সময়। সিগমা কে এন, সিগমা কে এন দ্বারা বোঝায়, দেখো আমার কাছে থাকবে এরকম সিগমা কে এন। সিগমা কে এন দ্বারা বোঝায়, ছাড় বাবু ছাড়, সিগমা কে এন দ্বারা বুঝাবে ডি ডিভাইডস এন, ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, এখানে ডি কে। অর্থাৎ সিগমা কে এন দ্বারা বুঝাবে ভাজকের পাওয়ার, এখানে কে যত হবে সেটা পাওয়ার আকারে বসবে। আমার কথা বোঝা গেছে? মনে করো আমি যদি এরকম লিখতাম, আমি যদি সিগমা 2 6 লিখতাম, তাইলে এটা দ্বারা কি বুঝাবে, 6-এর যতগুলো ভাজক আছে তার পাওয়ার 2 করে স্কোয়ার করে আমি যোগ করব, তাইলে কত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার দিতাম। বুঝছো? 1 + 4 + 9 + 36, দ্যাট ইজ 50। আমার কথা বোঝা গেছে নাকি যায়নি? এটা বোঝা গেছে কিনা দেখো। তার মানে এখানে যদি ইন্ডেক্সটা কে দেয়া থাকে সেটা পাওয়ার হিসেবে বসবে, ডিভিজরের পাওয়ার হিসেবে বসবে। মনে করো আমি তোমাকে দিলাম যে সিগমা 3 10, তার মানে এটা দ্বারা কি বুঝাবে, 10-এর ভাজকের সমষ্টি বের করব, তার পাওয়ার কত হবে, 3 করে আসবে। তার মানে কি, 10-এর ভাজক কারা কারা, ডিভিজর অফ 10 কারা কারা, n সমান 10, ডিভিজর কারা কারা, 1 2 5 এন্ড ফাইভ। 10। হ্যাঁ। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 5 কিউব প্লাস 10 কিউব। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে কত আসবে দেখো, 1 + 8 + 125 + 1000। বুঝছি? তাহলে 1133, হ্যাঁ 34, সরি, 1134 আসবে। তার মানে আমি কি বুঝলাম, সিগমা কে এন সমান কি হবে, ডি ডিভাইডস এন, ডি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, যেখানে ডি টু ডি পাওয়ার কত হবে, কে হবে। তার মানে এখানে যে সূচকটা থাকবে সেটা পাওয়ার হিসেবে বসবে, কে টাকে পাওয়ার হিসেবে চলে যাবে। বুঝা গেছে? পারবো নাকি পারবো না এতটুকু? এতটুকু ক্লিয়ার পারবো কিনা স্যার। দেখো। ওকে, এখন আবার সামনের দিকে যাই। আহ, এইগুলো হয়ে গেছে। ওকে, এখন তোমাকে আসবে পি এন, ক্যাপিটাল পি এন লেখা থাকবে। এটা হচ্ছে পি এন দ্বারা বোঝায় এন এর ভাজকের গুণফল, এন এর ভাজকের গুণফল, ডিভিজর প্রোডাক্ট অফ ডিভিজর অফ এন ইজ কল্ড পি এন। তাহলে কি বুঝাবে, প্রোডাক্ট অফ ডিভিজর্স অফ এন ইজ কল্ড পিএন। তাহলে পিএন দ্বারা কি বুঝাবে, এন এর ভাজকের গুণফলকে বলা হবে পিএন। ওকে, এখন একটা জিনিস মনে থাকে যেন, নাম্বার থিওরিতে যোগকে লেখা হয় সামেশন দিয়ে, আর যোগ হচ্ছে সামেশন দিয়ে লেখা হয়, আর গুণকে লেখা হবে পাই দিয়ে, ক্যাপিটাল পাই। বোঝা গেছে? পাই দ্বারা গুণ বোঝায়, মনে থাকে যেন, পাই লেখা থাকা মানে গুণ বুঝাবে। ওকে, বুঝেছি? তাহলে জি স্যার। তাহলে আমরা প্রোডাক্ট অফ এন কিভাবে লিখবো, প্রোডাক্ট অফ এন আমরা লিখবো প্রোডাক্ট অফ এন where pi, where d divides n, d is greater than equal to 1, এখানে দিব t। তার মানে আমি যদি প্রোডাক্ট p অফ 6 লিখি তাহলে কি বুঝাবে, 1 × 2 × 3 × 6 বুঝাবে। আমার কথা বোঝা গেছে না যায়নি? বুঝছি বুঝছি? স্যার। তাহলে কত আসবে, 36 আসবে নাকি?
ক্লিয়ার? জি। ওকে, এরপরে আসো গুণাত্মক ফাংশন, গৌণিক ফাংশন, ইংরেজিতে যাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন, মাল্টিপ্লিকেটিভ ফাংশন, মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন হচ্ছে, মনে করো তোমার কাছে এমন একটা ফাংশন থাকবে যেখানে এম এন গুণ আকারে আছে, ভিতরে গুণ আকারে আছে। যদি ফাংশনের পৃথক গুণের মানের সমান হয় তখন তাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এফ অফ এম এন ইকুয়াল এফ অফ এম ইন্টু এফ অফ এন যদি লেখা যায় তখন তাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝছি না বুঝি নাই? মাল্টিপ্লিকেটিভ বুঝছি স্যার। ফাংশন বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ। সাধারণত সকল নাম্বার থিওরিটিক ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এখন পর্যন্ত নাম্বার থিওরিটিক ফাংশন কাদের বলছি? টাউ এন করছি, সিগমা এন করছি না? হ্যাঁ, তারপরে কত জি। বললাম, পিএন। এরা সবাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। অর্থাৎ তোমার কাছে টাউ এম এন যদি থাকে হবে টাউ এম ইন্টু টাউ এন। যদি সিগমা এম এন থাকে তাহলে সেটাকে সিগমা এম ইন্টু সিগমা এন লেখা যাবে। বোঝা গেছে? মানে তুমি নাম্বার থিওরিতে ম্যাক্সিমাম ফাংশন পাবে যারা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। আমার কথা বোঝা গেছে? বুঝেছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, পরে পরে এখানে আসবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, দেখো, আচ্ছা, একটু একটু আহ এই যে টাও সিক্স কিভাবে বের করতে হবে সেটা আমরা জানি নাকি? টাও সিক্স, আচ্ছা, টাও সিক্স আমরা অন্য সূত্র দিয়ে শিখবো, আগে সূত্রটা দেখে নিই। ওকে, খেয়াল করো, কোন ফাংশনের ভাজক সংখ্যা বের করার সূত্র হচ্ছে কত? টাউ এন। এখন মনে করো তোমার সংখ্যাটা যখন সিক্স আছে তখন তুমি গুণে গুণে ইজিলি বের করতে পারতেছো, কিন্তু তোমার সংখ্যাটা যখন খুব বড় হবে, মনে করো সাধারণত প্রাইমারিতে প্যানেল যে পরীক্ষা হয় বা বিসিএস এর যে পরীক্ষা হয় বলবে যে 144 এর ভাজক কতটি, এটা কেমনে উত্তর করো? কতটি? এটা বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, অথবা প্রাইমারি প্রশ্ন থাকে। তো এইগুলা যদি থাকে তাহলে এটার উত্তর কেমনে করবা? এইরকম যদি প্রশ্ন চাকরির পরীক্ষাতে থাকে তখন আমার কাজ হবে, আমরা ওই যে গত ক্লাসে বলছিলাম উপপাদ্য, যে 7 নাম্বার, 7 নাম্বার না, উপপাদ্য 7 না, ওইটা গত ক্লাসে যেটা বলছিলাম, অ্যারিথমেটিক থিওরেম যেটা, অ্যারিথমেটিক থিওরেমটা কি ছিল একটু বলতে পারবে স্টেটমেন্টটা? মৌলিক উপপাদ্য যেটা, পাটিগণিতের মৌলিক উপপাদ্য। আচ্ছা, ওকে, আমি বলে দিই। মনে করো তোমার কাছে যে কোনো একটা সংখ্যা থাকলে তাদেরকে কি হবে, প্রাইম নাম্বারের মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে, এবং সেটা মাত্র একভাবে। মানে একটাকে যেভাবে প্রকাশ করা যাবে এর ভিন্ন অন্য কোনো উপায়ে প্রকাশ করা যাবে না। সাপোজ ধরো যে তোমার কাছে 12 আছে, তাহলে 12কে তুমি কি লিখবা? 2 এর স্কোয়ার গুণ 3 এর 3। বুঝেছি না বুঝি নাই? এটা ক্লিয়ার কিনা দেখো। তোমার কাছে যদি 32 থাকে তাহলে সেটাকে তুমি কি লিখবা? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 দুনে 4, 4 দুনে 8, 8 দুনে 16, 2 দুনে 32, তার মানে কত? 2 এর পাওয়ার কত? 5। তার মানে কি তোমার কাছে যে কোনো সংখ্যা থাক, তুমি তাকে কি করতে পারবা? মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবা, এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবা। ওকে, মনে করো তোমার কাছে 72 থাকলো, তুমি কি লিখবা? 72কে 2 এর কিউব গুণ 3 এর স্কোয়ার। তার মানে কি তোমার কাছে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে, কোনো সংখ্যা যদি থাকে তাহলে তাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে নাকি যাবে না? যাবে। এটাকেই বলে অ্যারিথমেটিক
থিওরি বা পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এখন মনে করো তোমার কাছে 144 আছে, তাহলে 144কে তুমি এইভাবে কি করবা, ছোট করবা। তাহলে n সমান 144, 144কে আমরা কত লিখতে পারি? 2 এর পাওয়ার 4 গুণ 3 এর স্কোয়ার লিখতে পারি কিনা দেখো। লিখা যায়? লিখা যায় নাকি যায় না? 2 এর পাওয়ার 4 মানে 16, 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে ঠিক। 9, 16 আর 9 গুণ করলে 144 হয়। বুঝেছো? এখন বললো যে 144-এর ভাজক বের করো। তাহলে 144-এর ভাজক যদি বের করতে যাও, তাহলে গুণে গুণে বের করাটা তোমার জন্য খুব টাফ। সেক্ষেত্রে কি করতে হয়, সূত্রটা হচ্ছে সংখ্যাটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হয়। সংখ্যাটাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা, এবং মৌলিক সংখ্যার পাওয়ার যত হবে তার সাথে এক যোগ করবা। তাহলে পাওয়ারের সাথে কত যোগ করলা? এক। 2 এর পাওয়ার কত আছে? 4, 4-এর সাথে এক যোগ করলা। 3-এর পাওয়ার কত? 2, 2-এর সাথে এক যোগ করলা, এবং তাদেরকে গুণ করে দিবা। তাহলে 5 গুণ 3 সমান 15। তাহলে 144-এর ভাজক সংখ্যা হচ্ছে 15টি। আমার কথা বোঝা গেছে নাকি যায়নি? তাহলে ভাজক সংখ্যা বের করার জন্য কি করতে হবে? একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, এবং তার মৌলিক সংখ্যার পাওয়ার যত থাকবে তার সাথে এক যোগ করব। মৌলিক সংখ্যার পাওয়ার যত থাকবে তার সাথে এক যোগ করে গুণ আকারে লিখবো। কথাটা বুঝেছো না বুঝো নাই? বুঝছি। বুঝছি স্যার। ওকে। তাহলে তোমরা আমাকে বলো তো, 49-এর ভাজক সংখ্যা কেমনে বের করবা? 49-কে 7-এর স্কয়ার দিয়ে লিখবা নাকি? আর তো অন্য কোনো উপায় লেখা যায় না নাকি? তাইলে 49-এর ভাজক কি হবে? 7-এর পাওয়ার 2, 2 যোগ 1 থ্রি। সমান 49-এর ভাজক হবে 3। বুঝছি না বুঝি নাই? জি স্যার। তাহলে ভাজক সংখ্যা বের করার সূত্রটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে। তাহলে এখন খেয়াল করো, তোমাকে মনে করো এই যে 225-এর ভাজক সংখ্যা বের করে বলছে, তাহলে তুমি কি করবা? n সমান 225। তাহলে 225-কে তুমি মৌলিক উৎপাদকে প্রকাশ করো, প্রথমে 5 দিয়ে করো। 5 দিয়ে করলে কত হবে? 4, তারপরে 45 নাকি? আবার 5 দিয়ে করো, 9, 3, 3। তাহলে 225 মানে কত? 3-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার। তাহলে তাও 225 সমান কত? 3-এর পাওয়ার যা আছে তার সাথে এক যোগ করো। 3-এর পাওয়ার কত আছে? 2, 2-এর সাথে এক যোগ করো। হুম। পাঁচে 5-এর পাওয়ার কত আছে? 5-এর পাওয়ার আছে টু। 2, 2-এর সাথে এক যোগ করো, তাহলে কত হবে? 2 + 1, তার মানে 3 গুণ 3, দ্যাট ইজ 9। 9। বুঝেছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে। এখন বলো, ধরো তোমার কাছে 25 আছে, তার ভাজক সংখ্যা কত হবে? থ্রি। থ্রি। 3 হবে। ওকে, বোঝা গেছে? ধরো তোমার কাছে স্যার। 10 আছে, তার তার ভাজক সংখ্যা কত হবে? 10। 4। 10-কে আমরা 2 গুণ 5 দিব। তাহলে দুই জি এর স্যার। পাওয়ার কত? 1 + 1, আবার 1 + 1, দ্যাট ইজ কত? 4। 4 বুঝেছি? স্যার। জি ওকে। স্যার। জি স্যার। আচ্ছা, খেয়াল করো, তাহলে ধরো তোমাকে আমি দিলাম 24, কত হবে? তাড়াতাড়ি বলো, 24 চব্বিশ। কত হবে? তাড়াতাড়ি কুইক। আটটা কেমনে? এইট। এইট। 2-এর পাওয়ার 3 গুণ তিন থ্রি। এর পাওয়ার 1 নাকি? ওয়ান। তাহলে 2-এর জি পাওয়ার স্যার। কত? 3, 3 তার এক যোগ করলে 4 নাকি? এরপরে 4 × 2। 3-এর পাওয়ার 8 এক স্যার। যোগ, তার মানে কত? 8।
এইট। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, জি স্যার। 25-এর ভাজক কতটি? 3টি। থ্রি। 225-এর ভাজক কতটি? 9টি। নয়টি। নয়। একটু আগে 49-এর ভাজক বের করছিলাম, 49-এর কত ছিল? থ্রি। 3। তাইলে থ্রি। একটা জিনিস খেয়াল করো, যারা পূর্ণবর্গ তাদের ভাজক বিজোড় হয়, তাদের ভাজক বিজোড় হয়। 49 হচ্ছে 7-এর স্কোয়ার, 225 হচ্ছে 15-এর স্কোয়ার, তারপরে 25 হচ্ছে 5-এর স্কোয়ার। আমার কথা বুঝা গেছে? তাহলে এই জিনিসটা তোমাদের হুম। মাথায় থাকে যেন, যদি কোনো সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয় তাহলে সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গ হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। যদি পরীক্ষাতে প্রশ্ন থাকলো যে এন একটি সংখ্যা যার ভাজক সংখ্যা বিজোড়, তাহলে এন কোন ধরনের সংখ্যা? এন হবে পূর্ণবর্গ সংখ্যা। ইজ ইট পূর্ণবর্গ। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? জি স্যার। ওকে। জি তাহলে স্যার, ক্লিয়ার। তাও কিভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে। জি স্যার। তাও কিভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে। এখন আমরা জি স্যার। সিগমা কিভাবে বের করতে হয় সেটা শিখবো, সিগমা। ওকে, আমরা পরে থিওরি পড়বো, আগে অঙ্কগুলো শিখে নিই অঙ্ক কিভাবে করতে হয়। সিগমা বের করার নিয়ম হচ্ছে, সিগমা দ্বারা কি বোঝায় বলো তো? বাচকের সমষ্টি। ইয়েস, ভাজকের সমষ্টি বোঝায়। ধরো এন একটা সংখ্যা, সাধারণত আমরা কি বলছিলাম, যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় নাকি যায় না? তাইলে এন সমান পি যায়। ওয়ান টু দি পাওয়ার আলফা ওয়ান, পি টু দি পাওয়ার আলফা টু, এইরকম আমি লিখলাম। তাহলে তাদের ভাজকের সমষ্টি হবে এইভাবে, P1 এর পাওয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, P1 - 1। ওকে, এই যে এখানে দেখো, জি স্যার। এখানে কি লেখা আছে? P2 এর জন্য কত হবে? P2 টু দি পাওয়ার আলফা টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, P2 - 1। কে সংখ্যক পর্যন্ত যদি যায় তাহলে মান আসবে এইভাবে, কত আসবে? পি কে টু দি পাওয়ার আলফা কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরে Pk - 1। ওকে, এটা হচ্ছে সূত্র। ওকে, এবং এইগুলো যেহেতু গুণ আকারে আছে, আমরা একটু আগে জেনেছি গুণের জন্য আমরা কি ব্যবহার করব? পাই। ওকে, গুণের জন্য আমরা কি ব্যবহার করব? পাই পাই। ব্যবহার করব। ওকে, তাহলে মনে করো আমি তোমাকে দিলাম 6-এর ভাজকের সমষ্টি বের করো। তাহলে 6কে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, 2 গুণ 3। এবং 2 গুণ 3-এ ভাগ করার পরে আমরা কি বলছিলাম, যারা মাল্টিপ্লিকেটিভ ফাংশন তাদেরকে পৃথক পৃথক ভাবে লেখা যায়। তাহলে 2 গুণ 3-কে সিগমা 2 কিন্তু সিগমা 3 লিখতে পারি। তাদের পাওয়ার কত? 1। নিয়ম কি? পাওয়ারের সাথে এক যোগ করো বিয়োগ করো। তাইলে আমার সূত্র ছিল পি টু দি পাওয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, নিচে P - 1। তাহলে পি টু দি পাওয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, P - 1। পরেরটা পি টু দি পাওয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, P - 1। তাহলে এখান থেকে 3 গুণ 4 = 12 বের করতে পেরেছি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা মনে করো, আমরা এখন ধরো 225, 225-এর 225-কে কত 3-এর গুণ আর 5-এর স্কোয়ার লিখতে পারি। আমি এটার ভাজক সংখ্যা সমষ্টি বের করতে চাই, তাহলে কত? সিগমা এন। সিগমা এন সমান কত? 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার সমান কত লেখা যাবে? 3 স্কোয়ার গুণ সিগমা 5 স্কোয়ার। নিয়ম কি? পাওয়ারের সাথে এক যোগ করে বিয়োগ করব, নিচে P - 1 গুণ হুম। 5-এর স্কোয়ার আছে, তাহলে 5-এর পাওয়ারের সাথে এক যোগ করে বিয়োগ দিব। ওকে, নিচে কত? P - 1। তার মানে নিচে কত আসবে? 2। এখানে নিচে কত আসবে? 4। এখানে 3-এর পাওয়ার কত? 3, 27। 27 থেকে এক গেলে হুম। 26। 5-এর পাওয়ার 3, 5-এর 26। পাওয়ার 3 মানে কত? 125। 125 থেকে এক গেলে 25। 124। বুঝেছি না বুঝি নাই? বুঝছি। জি স্যার। জি 4 স্যার। দিয়ে জি স্যার। এটাকে কাটাও, 31। 3 দিয়ে, 2 দিয়ে 13-কে 26-কে কাটাও, 13। তেরো।
তাহলে 13 গুণ 31 যা আসবে তাই উত্তর। আমার কথা বোঝা জি গেছে? স্যার। তাহলে জি সিগমার মান স্যার। জি কেমনে স্যার। বের করতে সেটা বোঝা গেছে। জি জি স্যার। স্যার। সিগমার মান কিভাবে বের করতে সেটা বোঝা গেছে কিনা দেখো। ওকে, তাহলে এইখানে যেমন তো তোমাদের বইয়ে সিগমা এবং টাউ এর অনেক মান আছে, সেগুলো ভালো রকম প্র্যাকটিস করো, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এখন সিগমা টু 10 কিভাবে বের করতে সেটা তো আগেই বলছিলাম নাকি, বলছিলাম না? জি স্যার। অনেক সময় তোমার পরীক্ষার প্রশ্নটা টাফ করে দেওয়ার জন্য টাও এর ভিতরে আবার টাও দিয়ে দিবে, এইরকম দিয়ে দিবে। এই দেখো, টাও অফ টাও 2025, 2025-এর ভাজক সংখ্যা বের করো, এর ভাজক সংখ্যা বের করো। তাহলে ভিতরেরটার আগে ভাজক সংখ্যা বের করবো। 2025-কে আমরা 3^4 × 5 স্কেল লিখতে পারি, এবং এদের ভাজক কি, পাওয়ার কত, 4, 4-এর সাথে 1 যোগ করো। এটার পাওয়ার কত, 2, 2-এর সাথে 1 যোগ করো, তাহলে কত, 5, আর 3 গুণ দিলে 15। 15-র জন্য ভাজক সংখ্যা বের করলাম, আসবে 4। তাহলে টাও অফ টাও অফ 2025 সমান হবে কত, 4। বোঝা গেছে কিনা দেখো। ক্লিয়ার অর নট? জি স্যার, জি স্যার ক্লিয়ার। বুঝছি। ওকে, এই যে এটা আমরা পরে একটু পরে পড়বো, এটা পরে পড়বো, এটা পরে পড়তেছি। ঠিক আছে। ওকে, যুগ সিদ্ধ সংখ্যা কাকে বলে, পারবো? ভাজক জি সংখ্যার সমষ্টি, ভাজক সংখ্যার সমষ্টি মূল সংখ্যার দ্বিগুণ যদি হয় তাহলে তাকে বলা হয় যুগ সিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। দেখো, অনেকবার আসছে, 17, 19, 22 এগুলোতে আসছে এই প্রশ্নটা। এবং তোমাকে বলছে যে 4টি যুগ সিদ্ধ সংখ্যা লিখো, 6, 28, 496, 8128। এই 4টা সংখ্যা মুখস্থ রাখবা, এগুলো হচ্ছে পারফেক্ট নাম্বার। ক্লিয়ার অর নট? জি জি ওকে, স্যার। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এইটা চলে আসছে, তোমাদের লাগবে না, এটা চলে আসছে। স্যার। হুম, জি স্যার, একটা কথা ছিল। জি। স্যার, আমাদের শিট গুলা দিলে ভালো হইতো। এই শীট গুলা দিলে ভালোই তো, তোমাদের দেইনি আমি এগুলা, মানে আমি দেইনি এটার এগুলা। পিডিএফ টা নাই। আর আগেগুলো মানে, না স্যার, এটার পিডিএফ টা তো পাই নাই। মানে এই হাতে দুইটা আর কি, আমরা যদি মানে বুঝি না তোমাদের কথা, তোমাদের প্রিন্ট কি করে প্রিন্ট যদি করে হাতে দেওয়ার কথা পাইতাম। বলতেছো নাকি? প্রিন্ট করে দেওয়ার জি কথা স্যার। মানে বলতেছো? এইটা এই ভাষণটা দিবেন নাকি? এই যে আপনি লেখালেখি করতেছেন, ওইটা দিবেন আর আমরা তো খাতায় লিখতেছি না। না না, মানে শিট গুলা স্যার।